বন্ধুরা সহজ গুরুর বাংলা ক্লাসে আবার একবার স্বাগতম জানাই। আজকে একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আমরা আজকে সলভ করব। এটি আমাদের মক টেস্ট 11-এ হয়েছিল। তো সবগুলি মক টেস্ট আমরা নিয়েছি আমাদের অনলাইন বেস যেসব বন্ধুরা রয়েছে। তো সেগুলি আমরা এবার এক একটি করে যতগুলি সম্ভব ডিসকাস করব। টোটাল প্রায় 26টি মক টেস্ট আমাদের হয়ে গেছে অলরেডি। তো এই সবগুলো তো সম্ভব নয়, তো এক দুটি আমরা ডিসকাস করব ক্লাসে। তো দেখুন আজকে আমাদের প্যাডাগজি থাকছে, প্যাসেজ থাকছে, কবিতা থাকছে। তো সবগুলি আপনারা আমাদের সঙ্গে সঙ্গে সলভ করবেন, চেষ্টা করবেন কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি যত সম্ভব হয় কারেক্ট আনসার তাড়াতাড়ি বলার। তো জানি না ক্লাসটা কতটুকু দীর্ঘ হবে, সুতরাং আপনারা সাথে থাকুন আমাদের সঙ্গে। বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা জানার চেষ্টা করব। শিক্ষক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আখ্যা বা ক্যাপশন সমেত একটি চলচ্চিত্র দেখালেন। চলচ্চিত্রটি ওই ক্লাসেরই পাঠ্যপুস্তকের একটি পরিচ্ছেদের উপর ভিত্তি করে তৈরি। ক্যাপশনযুক্ত চলচ্চিত্রটি উৎসাহিত করবে। একটা কি করলাম আমরা কি করলাম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একটা আখ্যা বা ক্যাপশন সমেত একটা চলচ্চিত্র দেখালাম। তো চলচ্চিত্র দিয়ে যদি আমরা একটা ক্লাস কন্ডাক্ট করি সেটা কেমন হবে? শ্রবণ কৌশল, সক্রিয় অবলোকন এবং শিক্ষার্থীদের প্রামাণ্য ভাষিক উপাদান ব্যবহার করতে, সক্রিয়ভাবে দেখা ও শোনাকে, শিক্ষার্থীদের এক ধরনের আরও চলচ্চিত্র দেখতে, মৌখিক সূত্রের মাধ্যমে লব্ধ শোনার কৌশল এবং অভিনেতাদের অভিনয়ের তারিফ করা একটি পর্যালোচনামূলক রচনা লিখনকে। তো এটা কারেক্ট আনসার কী হবে? দেখুন, আমরা কখনো অভিনয়ের অভিনেতাদেরকে তারিফ করি না, আমরা তার যে নাটকের যেটা কন্টেন্ট রয়েছে সেটাকে যদি তারিফ করা হতো তাহলে ঠিক ছিল। আরও চলচ্চিত্র দেখতে, শিক্ষার্থীরা শুধু যদি আরও চলচ্চিত্র দেখতে থাকে তাহলে কিন্তু তার হবে না, এটা কারেক্ট আনসার না। সক্রিয়ভাবে দেখাশোনা কারেক্ট আনসার না, এটা কারেক্ট আনসার হচ্ছে কি চলচ্চিত্র দেখার মাধ্যমে আমরা কী কী শিখলাম বা কীভাবে শিখলাম, এটা কারেক্ট আনসার হচ্ছে কি শ্রবণ কৌশল খুব ভালো হবে তার 1 নম্বর। আর শ্রবণ কৌশল যত ভালো করে হবে, যত ভালো করে শ্রবণ করতে পারবে তত ভালো করে সে শিখতে পারবে, নাম্বার 1। তারপর যে সক্রিয় অবলোকন এবং শিক্ষার্থীদের প্রামাণ্য ভাষিক উপাদান ব্যবহার করতে, ঠিক আছে, সে যে দেখলো নিজে থেকে সক্রিয় অ্যাক্টিভলি সে পার্টিসিপেট করতে পারলো জিনিসগুলোর মধ্যে, দেখতে পারলো চলচ্চিত্র টিভির পর্দায় কী হচ্ছে কি না। আর এখান থেকে প্রামাণ্য ভাষিক উপাদান, তারা কী ধরনের কথাবার্তা বলছে সেগুলি সে ভালো করে শুনে বুঝতে পারে। 92 মন্তব্য এবং কারণ থেকে প্রশ্ন আসছে। আমাদের রিসেন্ট যে অনলাইন এবং অফলাইন এক্সাম হয়েছিল আমরা দেখেছিলাম 2023-এর অফলাইন এবং 2022-এর অনলাইনে দেখেছি আমাদের মন্তব্য কারণ থেকে প্রশ্ন আসে। সুতরাং এখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের আসার চান্স রয়েছে, সুতরাং ভালো করে দেখুন। 94 প্রশ্নের কারেক্ট আনসার কী হচ্ছে? 92 দুঃখিত। একটি শিশুর শৈশবের প্রাথমিক স্তরে বিশেষ্য পদের চেয়ে ক্রিয়াপদের ব্যবহার বেশি করে এবং ব্যাকরণের নিয়মাবলী এড়িয়ে চলে। তার কারণ তাদের শব্দভাণ্ডারের পরিধি কম থাকে। অপশনগুলো আপনারা দেখবেন না, অপশনগুলো 4টা অপশনে প্রায় সেম থাকে, একদম সেম 4টা অপশন। তো সেম বলতে কি মানে প্রত্যেকটা প্রশ্নেই সমান থাকবে। 1 নম্বরে থাকবে এ ঠিক আর ভুল, 2 নম্বরে থাকবে এ এবং আর দুটোই ঠিক, এ আর এর সঠিক ব্যাখ্যা নয়, 3 নম্বরে এ ভুল আর ঠিক, 4 নম্বরে হচ্ছে কি এ আর বি দুটোই ঠিক, এর সঠিক ব্যাখ্যা 4। এই 4টা অপশনে থাকে, এই 4টার মধ্যে কিন্তু অদল বদল থাকে। তো এবার দেখুন আমরা মন্তব্য এবং কারণগুলো আগে ভালো করে বুঝে নিই, তারপর আমরা অপশনে যাব। একটি শিশুর শৈশবে প্রাথমিক স্তরে বিশেষ্য পদের চেয়ে ক্রিয়াপদের ব্যবহার বেশি করছে, মানে নাউন থেকে ভার্বের ব্যবহার সে বেশি করছে। আমি যাই, আমি খাই, ঠিক আছে, খাবো, ঘুমাবো, এই ধরনের শব্দগুলো সে বেশি ব্যবহার করে। ডাইরেক্ট বলবো খাবো, ঘুমাবো, খেলাবো, এই ধরনের শব্দগুলো সে বেশি ব্যবহার করে। এবং তার মধ্যে যেটা ব্যাকরণে যেটা নিয়ম আছে সেটা এড়িয়ে চলে, কারণ ছোটো ছোটো ব্যাকরণ কি সেটা তারা বুঝেই না বললেই চলে। সুতরাং এটা ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি শুদ্ধ, ঠিক আছে না? কারণ তাদের শব্দভাণ্ডার পরিধি কম থাকে। ইয়াস, ছোটো বাচ্চাদের কতটা শব্দভাণ্ডার থাকবে? শব্দভাণ্ডার নিশ্চয়ই কম থাকে, বেশি শব্দ তারা জানেই না। সুতরাং দুটো ঠিক। তো এখানে কারেক্ট আনসার কি দেখুন, এ এবং বি দুটোই ঠিক, এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। সঠিক ব্যাখ্যা দিচ্ছে তো, তাই না? 93 কোথায় গেল? দেখুন, একটি শিশু তার মাকে তার ভাষা ক্লাসরুমের অভিজ্ঞতা জানিয়ে বলল যে শিক্ষিকা কখনো কখনো আমাদের চোখ বন্ধ করতে বলে একটি থলি থেকে একটি জিনিস বার করতে বললেন। তারপর আমরা সেই জিনিসটার বর্ণনা দেওয়ার চেষ্টা করি। শেখার জন্য এটা সত্যি একটা ভালো উপায়। এই কথার মধ্যে শিখন ব্যাপারে শিশুদের পছন্দ প্রতিফলিত হচ্ছে। পছন্দটি শনাক্ত করুন। কোয়েশ্চন নম্বর 93।
শিক্ষিকা কখনো কখনো চোখ বন্ধ করতে বলে একটি থলি থেকে একটি জিনিস বার করতে বলেন। তিনি কী করেন, একটা জিনিস থেকে, থলি থেকে একটি জিনিস বার করলেন এবং তারপর সেই জিনিসটার বর্ণনা দেওয়ার চেষ্টা করলেন। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চন নাম্বার 93। যখন কি বলেছে 93 প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি, যখন আমি নড়াচড়া মাধ্যমে থাকি তখন ভাষাটা খুব ভালো করে বুঝতে পারি। অর্থাৎ প্রত্যেকটা শিশু গেল, তারপর এখান থেকে এক একটি জিনিস আনলো, চোখ বন্ধ করলো, একটা জিনিস তুললো, সেই জিনিসটার বিষয়ে ব্যাখ্যা করলো, সুতরাং নড়াচড়া করলো। যেহেতু নড়াচড়ার মাধ্যমে সে থাকবে তখন ভাষাটা ভালো করে বুঝতে পারবে। তো যেহেতু তার চোখ বন্ধ করলো তখন সে যখন দেখি তখন ভাষাটা বুঝতে পারি। যখন তার চোখ বন্ধই ছিল তখন যখন দেখি কথাটা কী করে আসলো। যখন আমি দেখে দেখে লিখি, তো দেখে দেখে তার চোখ বন্ধ ছিল, দেখবে কি করে। যখন শুনি তখন ভাষাটা ভালো করে বুঝতে পারি। তো সুতরাং সেখানে যেহেতু নড়াচড়া কথা রয়েছে প্রশ্নের মধ্যে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নম্বর 1। কোয়েশ্চেন নম্বর 94। শিক্ষার্থী কি করে তার একটা উদাহরণ পড়ুন এবং সেই উদাহরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ ক্রিয়াকৌশলটি নির্বাচন করুন। আমি যদি কিচ্ছু করতে না পারি তাকিয়ে থাকি, আমি যদি কিচ্ছু করতে না পারি তাহলে আমি তাকিয়ে থাকি। এখানে রেফারেন্স উপাদানগুলির সাহায্য নেওয়া হচ্ছে, অনুশীলনের সুযোগ ব্যবহার করা হচ্ছে, হতবিবল মানসিক অবস্থা, কলাকৌশল বা শব্দস্থাপন বিন্যাসের উপর মনোসংযোগ করা। কোয়েশ্চন নম্বর 94। এখানে রেফারেন্স উপাদানগুলির সাহায্য নেওয়া, যখন আমি কিছু বুঝতে না পারি তখন তাকিয়ে থাকি, মানে কি, তাকিয়ে থাকা হচ্ছে তার একটা রেফারেন্স উপাদান। যেমন আমরা ইশারায় অনেককে ডাকি, হ্যাঁ আমরা অনেক সময় মুখে এদিকে আসো না বলে হাত দিয়ে যদি ইশারা করি বা চোখ দিয়ে ইশারা করি তখন সে বুঝে যায়। সুতরাং এটাই বলা হয়েছে, আমি যখন কোনো বুঝতে পারি তখন তাকিয়ে থাকি, মানে কি রেফারেন্স উপাদানগুলি বা তাকিয়ে থাকাটা হচ্ছে কি একটা, বা দেখে থাকাটা হচ্ছে একটা রেফারেন্স উপাদান। দেখুন ডায়াগনস্টিক টেস্ট থেকে আমাদের প্রশ্ন আসছে, কোনো নির্ণায়ক পরীক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট ব্যবহৃত হয় ড্যাশ মূল্যায়নের জন্য। কারেক্ট আনসার কোনটি হবে, কোয়েশ্চন নাম্বার 95। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। শিক্ষার্থীর কোনো পাঠের প্রধান পয়েন্টগুলিকে সংক্ষেপে গুছিয়ে নেওয়ার সামর্থ্য। শিক্ষার্থীর কোনো পাঠের প্রধান যে সকল পয়েন্ট রয়েছে পয়েন্টগুলি সংক্ষেপে গুছিয়ে নেওয়ার জন্য সামর্থ্য। শিক্ষার্থীর নিজের ভুলগুলি নিজেই শনাক্ত করার সামর্থ্য। কৃতি সম্পাদন অনুসারে শিক্ষার্থীদের র্যাঙ্ক বা বর্গীকরণ। ভাষাক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা ও সামর্থ্যের জায়গাগুলি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে, ডায়াগনস্টিক টেক্সট মানে কি কারণ খোঁজা। ঠিক আছে, এটা কারেক্ট আনসার হবে কি কারণ খোঁজা। আমরা কারণ খোঁজার জন্য যে মূল্যায়নটা করব সেটা হচ্ছে কি ডায়াগনস্টিক টেস্ট। তো 95 কারেক্ট আনসার হবে। ভাষাক্ষেত্রে শিক্ষার্থীদের দুর্বলতা বা সামর্থ্যের জায়গাগুলি আমরা কারণ খুঁজব, শিক্ষার্থীর কোন কোন জায়গা দুর্বল রয়েছে, কেন দুর্বল রয়েছে, এই জিনিসগুলো খুঁজব। সুতরাং এখানে অপশন নম্বর 4 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখুন আরেকটা টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট থেকে প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। প্রফিসিয়েন্সি টেস্ট পারঙ্গমতা অভিজ্ঞা বা প্রফিসিয়েন্সি টেস্ট সর্বদা মূল্যায়ন করে শিক্ষার্থী ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার। শিক্ষার্থীদের শেখানো হয়েছে যে শিক্ষার্থী যে ভাষা শেখাচ্ছে সেই ভাষার পরীক্ষা হবে। বহু সংবেদনাত্মক মানে মাল্টি সেন্সরি শিখন অভিজ্ঞতার। প্রাত্যহিক কথোপকথনের ভাষার। তো কোয়েশ্চন নম্বর 96-এর কারেক্ট আনসার কী হবে বলুন তো, প্রফিসিয়েন্সি টেস্ট। কারেক্ট আনসার কী হবে 96? এখানে কারেক্ট আনসার হবে শিক্ষার্থী ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার মূল্যায়ন বা তার টেস্ট হবে। 97, যখন শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করলেন এবং হাতি বিষয়ক একটি গল্প পড়ানোর আগে হাতি সম্পর্কে একটা কুইজ করতে বললেন। এখানে শিক্ষকের উদ্দেশ্য, শিক্ষক শিক্ষার্থীদের কী করলেন, কয়েকটা দলে ভাগ করলেন। দলে ভাগ করার পর বললেন যে তোমরা হাতি বিষয়ক একটা গল্প তাদেরকে আমি করাবো। তো তার আগে হাতির সম্পর্কে একটা কুইজ তাদেরকে করাবো। ঠিক আছে, হাতির সম্পর্কে একটা কুইজ তাদেরকে করায় নেব। তো হাতি সম্পর্কে কুইজ করানোর পর এখানে শিক্ষকের উদ্দেশ্য কী ছিল, কোনো নির্দিষ্ট বিষয়ে আগ্রহ সৃষ্টি করা, শিক্ষার্থীদের সমবয়স্কদের প্রতিজ্ঞাপন বা ফিডব্যাক দেওয়া, পাঠ পর্যালোচনা লেখানো, শিশুদের স্মৃতিশক্তি পরীক্ষা করানো। তো 97-এ কারেক্ট আনসার আমরা বুঝতেই পারছি যে কোনো জিনিস আমি বলে দিচ্ছি আনসার, তাই না? তো আমার আগে আপনারা বলুন না কারেক্ট আনসার, তারপরে আমি বলছি। 97 কারেক্ট আনসার কি বলুন?
यस, बहुत बढ़िया भाई, बहुत बढ़िया, बहुत बढ़िया, ফাটাফাটি কারেক্ট আনসার। দেখুন, একটা বিষয় যখন আমরা পাঠ করব তখন তার আগে আগ্রহ সৃষ্টি করা, ঠিক আছে, আগ্রহ সৃষ্টি করাটা গুরুত্বপূর্ণ। আমি এবার পড়াচ্ছি, আপনারা যদি ইন্টারেস্টলি আমার ক্লাসটা গ্রহণ না করেন তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আর যখন পাঠের মধ্যে আপনার ইন্টারেস্ট থাকবে তখন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে ভাই। সুতরাং কোনো একটা নির্দিষ্ট বিষয়ে টপিক বা আগ্রহ সৃষ্টি করা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 98, কোয়েশ্চেন নাম্বার 98 রয়েছে, দেখুন। একটি ভাষা শ্রেণীকক্ষে এক শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করে সবার মনোযোগ নষ্ট করছে। একটা শিক্ষার্থী রয়েছে যে কী করে বিশৃঙ্খলা সৃষ্টি করে সবার মনোযোগ সে কী করে নষ্ট করে। বিঘ্ন সৃষ্টিকারী সেই শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষকের কী উচিত? প্রথমে সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সমস্যা সুরাহার চেষ্টা করবেন, বাকি মনোযোগী শিক্ষার্থীদের প্রতি নজর দেবেন। সমস্যা সুরাহার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের উপর নির্ভর করবেন। স্কুল কর্তৃপক্ষের কাছে তার ব্যবহার সম্পর্কে রিপোর্ট করবেন। তো কোয়েশ্চন নাম্বার 98 কারেক্ট আনসার চোখের সামনে বেশি আছে, বলুন তো কি আনসার? কোয়েশ্চন নাম্বার 98 কারেক্ট আনসার কোনটি হবে? দেখুন, আমরা আগে বলেছি যে একটা শিশু কী করছে, পাঠে ক্লাসে বিশৃঙ্খলা করছে, সবার মনোযোগ নষ্ট করছে। তো সুতরাং বাকি মনোযোগী শিক্ষার্থীদের প্রতি নজর দিলে আলটিমেটলি কী হবে, ওই শিশুটা বারবার ডিস্টার্ব করছে, সুতরাং ক্লাসের কোনো চেঞ্জিং হলো না। সমস্যা সুরাহার জন্য শিক্ষার্থী আমি একজন ক্লাসের শিক্ষক, আমি অভিভাবকের উপর কোনো আমি স্ট্রেস দিতে পারি না, আমি নিজেই আমাকে সমস্যার সমাধান করতে হবে। স্কুল কর্তৃপক্ষ সেখানে কিছু করতে পারবে না। সুতরাং কী করতে হবে, আমাকে প্রথমে শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে হবে, অর্থাৎ যে সমস্যার সৃষ্টি করছে তার সঙ্গে প্রথমে কথা বলতে হবে যে কেন সেইগুলা করছে, আর তার যেটা সমস্যা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আমাদের। নেক্সট 99 প্রশ্ন কী হবে কারেক্ট আনসার দেখি। শিক্ষার্থীরা যখন তাদের কাজের সমস্যার সমাধানমূলক চিন্তা মন্থন মানে ব্রেনস্টর্ম সংগঠিত করেন, খসড়া তৈরি, সম্পাদনা এবং পরিবেশন করে, এই পক্ষে কোন ভাই এটা তো অত সহজ ভাই। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে বলুন? প্রথমে সে কী করে, চিন্তা করে, তারপর চিন্তাগুলোকে একত্রিত করে, তারপর একটা ড্রাফট তৈরি করে, তারপর যে সম্পাদনা করে মানে কি এডিট করে, তারপর আবার সেটাকে রিভাইজ করে। এটা কখন করে? পঠনে করে, কথনে করে, লিখনে করে, না শ্রবণে করে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, লিখন দক্ষতা। যখন আমরা কোনো কিছু লিখি তখন আমরা প্রথমেই চিন্তা করব কি লিখব, তারপর পয়েন্টগুলোকে নোট ডাউন করব, তারপরে ড্রাফট তৈরি করব, ড্রাফটটাকে ভালো মতো পড়ব, তারপর একটা সম্পাদন করব মানে এডিট করব, তারপর ভালো করে রিভাইজ করব, তারপর পাবলিশ করে দেবো। এখানে লাস্টে পাবলিশটা দেওয়া নেই, তো যদি সিকোয়েন্স মেনটেন করা থাকে তো লাস্টে পাবলিশ আসবে। তো এখানে আলটিমেটলি এই যেগুলো কাজ করছে সবগুলা কী কাজ? লিখনের অংশ। নেক্সট দেখুন মন্তব্য কারণ, কারেক্ট আনসার কী হবে? প্রাথমিক স্তরে পঠন ও লিখন দক্ষতা জটিল চিন্তনের সহায়ক। প্রাথমিক স্তরে পঠন এবং লিখন দক্ষতা কি? জটিল চিন্তনের সহায়ক। কারণ হচ্ছে কি, জটিল চিন্তন পঠন ও লিখনের একটি উপদক্ষতা, সাব স্কিল। কোয়েশ্চন নাম্বার 100, কোয়েশ্চন নাম্বার 100 কারেক্ট আনসার কী হবে? প্রাথমিক স্তরে পঠন ও লিখন দক্ষতা জটিল চিন্তা, একদম সহজ। প্রাথমিক স্তরে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে পঠন এবং লিখন দক্ষতাটা একটা জটিল চিন্তন হবে, সেটা কথা সত্য, কিন্তু এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা পঠন এবং লিখনের যেটা উপদক্ষতা আমরা সেটাকে বলতে পারি না, সেটা সাব স্কিল নয়। সুতরাং এ ঠিক কিন্তু আর ভুল, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে আরেকটি প্রশ্ন আসছে। ভাষার দক্ষতা ভালোভাবে আয়ত্ত করা যায়, বা ভাষার দক্ষতা সবচেয়ে ভালোভাবে আয়ত্ত করা যায় কিসের মাধ্যমে? 101, চ্যালেঞ্জিং বা দুঃসাধ্য এবং যান্ত্রিক ভাষার ড্রিলের সাহায্যে। যদি শিক্ষক একটি সময়ে কেবল একটি দক্ষতার উপর নজর দেন, যদি শিক্ষার্থীদের সংহতিপূর্ণরূপে নিবেশ করা হয়, একমাত্র লিখিত উপায়ে বা অর্জিত কার্যভারের মধ্যে। দেখুন কারেক্ট আনসার কী হবে? দেখুন, কোনো অপশন যদি কেবল
একমাত্র পান, কোনো অপশনে কেবল, একমাত্র, মুখস্থ করানো, শুধুমাত্র, এই ধরনের অপশন থাকলে কেটে দেবেন, কারেক্ট অ্যান্সার হবে না। কোনো চ্যালেঞ্জিং আমরা নেব না, কোনো দুঃসাধ্য করবো না, একদম এর ইজিলি আমাদের ক্লাস করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে না, কোনো দুঃসাধ্য তো করতে হবে না, কারেক্ট অ্যান্সার হবে না। অপশন নাম্বার 2টা আমরা 3টা কেটে দিলাম, আলটিমেটলি অপশন নাম্বার 1টা বেঁচে থাকলো, এটা হবে কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থীদের সংহতি পূর্ণরূপে নিবেশ করানো যায়, দ্য রাইট অ্যান্সার 102। শিক্ষার্থীরা কিভাবে তাদের বর্ণনা দক্ষতা মানে ন্যারেটিভ স্কিল মূল্যায়ন করবে বুঝতে পেরেছে কিনা না, শিক্ষার্থীরা বুঝতে পেরেছে কিনা না সেটা আমরা কিভাবে নির্ণয় করব, তার মূল্যায়নের জন্য শিক্ষকের কি করা উচিত। 102 নম্বর প্রশ্নে কি বলেছে, বিস্মিত হবার মতো ঘটনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে বলা, পাঠটির অন্তর্গত ক্রিয়াপদ এবং বিশেষণগুলিকে গোল করে দাগ করো, কোনটা বিশেষ্য কোনটা ক্রিয়াপদ। বর্ণনামূলক শব্দগুলিকে অশুদ্ধি সংশোধন করতে বলা, কোনো গল্প পড়তে তা থেকে বোধমূলক প্রশ্নের উত্তর দিতে বলা। কি বলেছে, তাদের বর্ণনা দক্ষতা বা ন্যারেটিভ স্কিল তারা ব্যবহার করতে পারছে কিনা না তার মূল্যায়ন করব কি, হঠাৎ তাকে বলবো কি তোমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলো, তখন তার ন্যারেটিভ স্কিল বা তার বর্ণনা দেওয়ার দক্ষতাটা কতটুকু রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। সেটা ক্রিয়াপদ বা বিশেষণগুলি দাগ দেওয়ার কোনো ব্যাপার না, সে দেখে দেখে দিতে পারে, কোনো আপত্তি নেই, অশুদ্ধি সংশোধন কোনো ফ্যাক্টরি না। আর একটু গল্প পড়তে বা তা থেকে বোধমূলক প্রশ্নাবলীর উত্তর দিতে বলা, সেটা হবে না। এখানে ন্যারেটিভ স্কিলের কথা বলেছে, ন্যারেটিভস মানে কি বর্ণনা দেওয়া, সে নিজে থেকে কোনো কিছু বর্ণনা দিতে পারছে কি না, তো এই ক্ষেত্রে রিলেটিভ আনসার হবে কি বিস্মিত হওয়ার জন্য ঘটনার বর্ণনা বা ঘটনার একটা অভিজ্ঞতা দিতে বলা। দেখুন, সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বই পড়ার কাজটি সহজসাধ্য করে তুলেছেন। তিনি শিক্ষার্থীদের যে পাঠের পোষকতা করেন তা হলো, সেটা কি ধরনের রিডিং। পাঠ্যপুস্তক ছাড়া তিনি অন্যান্য বই পড়ার কাজটি খুব সহজে করে নিচ্ছেন, যে তোমরা পাঠ্যপুস্তক পড়ছো তার সাথে সাথে অন্য বইও খুব মনোযোগী তারা পড়ার যেটা কার্য সেটা সাকসেস করেছেন। তো সেটা কী ধরনের রিডিং, সেটা হবে কি ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, 104। প্রধান শিক্ষক ভাষা শিক্ষককে নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক এবং অন্যান্য পাঠ উপাদান নির্বাচন করার দায়িত্ব দিলেন। যে নতুন শিক্ষাবর্ষ চলে আসছে, এখানে তোমরা পাঠ্যপুস্তক এবং অন্যান্য পাঠ উপাদান নির্বাচন করার তিনি দায়িত্ব দিলেন। নির্বাচনের কাজে কোনটি প্রাসঙ্গিক হবে না, কোনটা প্রাসঙ্গিক হবে না বলেছে, কারেক্ট আনসার কী হবে দেখুন, বই ও অন্যান্য উপাদানগুলি উপযোগিতা এবং অভিযোজনতা, ঠিক আছে। শিখন প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের পরিচিত ভাষাসমূহ, ঠিক আছে। শিক্ষার্থীরা যে সময় পরিচিত ভাষা চিনে, তো চেনা থেকেই তাকে অচেনার দিকে নিয়ে যেতে হবে। শিক্ষার্থীর শিক্ষাস্তর লেভেল বুঝতে হবে, কারণ ক্লাস 1-এর বাচ্চাকে 5-এর ক্লাস দিলে হবে না। পাঠ উপাদানগুলির ধারণাগত জটিলতা, এখানে দেখুন কমপ্লেক্সিটি রয়েছে, আমরা কখনো কমপ্লেক্স করব না, আমরা কী করবো সিম্পল করব, সহজ করব। ধারণাগতটা সহজ সরল হওয়া চাই, জটিলতা হওয়া চাই না, সুতরাং নাইয়ের আনসারটা নাই হবে। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহৃতব্য ভাষা উপাদানগুলি পরীক্ষণের জন্য কিছু মানদণ্ড তৈরি করলেন। এক্ষেত্রে কোন মানদণ্ডটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে। শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহৃতব্য ভাষা উপাদানগুলি পরীক্ষণের জন্য কিছু মানদণ্ড তৈরি করলেন, এখানে কোন মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। উপাদানগুলির উপস্থাপন, প্রস্তুতকরণ, অনুসরণ, প্রেজেন্ট, প্রিপেয়ার অ্যান্ড প্র্যাকটিস, অভিব্যক্তিমূলক, ব্যবহারযোগ্যতা, পুনরাবৃত্তি। সুতরাং এখানে কারেক্ট আনসার কোনটি হবে দেখুন, অপশন নাম্বার 4টা রয়েছে। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, আমরা ফার্স্ট ক্লাস করছি, কারণ কি কারণ এক্সাম চলে আসছে, সময় দেরি করব না। যেখানে আমরা ফিডব্যাক সেশন থাকবে, ফিডব্যাক এটা মোস্ট পজিটিভ ওয়ার্ড, ফিডব্যাক সেশন, কারণ ফিডব্যাক নিলেই আমরা বুঝতে পারি আমরা কতটুকু শেখাতে পেরেছি বা কতটুকু বুঝতে পেরেছে শিশুরা। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার 3। তারপর দেখুন একটা প্যাসেজ চলে আসছে, তো প্যাসেজের প্রশ্নগুলি আমি ডিটেলস খুঁজে দিচ্ছি না, আমি ডাইরেক্ট শর্টকাট বলে দেবো কারেক্ট আনসার কোনটি হয়। এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটি হচ্ছে আমাদের কি আগস্টের 2023 লাস্ট কোয়েশ্চন পেপার। তো দেখুন কবিতাটিতে মূলত কিসের সুর ধ্বনিত হয়েছিল, চরম বিপন্নতা বোধের, উচ্ছল আহ্লাদের, পরম সন্তুষ্টির, মহতি গৌরব বোধের। তো 106 নম্বর প্রশ্নের তারপর আরও প্যাডাগজি রয়েছে, প্রশ্ন রয়েছে, সাথে থাকুন।
তো 106 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি চরম বিপন্নতাবোধের। এখানে কবিতাটা পড়লে আপনারা বুঝতে পারবেন সেখানে চরম বিপন্নতার কথা এখানে উল্লেখ রয়েছিল। ওই পাথরের শবদেহ তোমার স্কাই ওয়াক। ঠিক আছে, এখানে নিচ্ছিন্ন নিরাপদ সভ্যতা, না মৃত্যুঞ্জয়ী সভ্যতা, না সুউচ্চ সভ্যতা, না আত্মঘাতী সভ্যতা। এখানে কারেক্ট আনসার 107-এর কারেক্ট আনসার হবে আত্মঘাতী সভ্যতার কথা বলা হয়েছে। কবিতায় উচ্চারিত আমরা কাঁধের প্রতিভু। কবিতায় উচ্চারিত যে আমরা রয়েছে, আমরাটা কাঁধের প্রতিভু বা আমরা বলতে কাঁধের কথা বলা হয়েছে। তো এখানে আমরা বলতে বলা হয়েছে ঔপনৈবেশিক শক্তিগুলির কথা বলা হয়েছে। টবে টবে ভরে উঠছে অরণ্যানী, অর্থাৎ এখানে কি বলা হয়েছে টবে টবে ভরে উঠছে অরণ্যানী। এই যে একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনের অর্থটা কি বলেছে, লাইনের অর্থটা কি টবে টবে ভরে উঠছে অরণ্যানী। 109 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার এখানে হবে মানুষ প্রকৃতিকে ক্রমশ খর্বকায় করে আনছে। মানুষ প্রকৃতিকে আস্তে আস্তে কী করছে, নষ্ট করতে ফেলেছে, যার কারণে কি হচ্ছে ঔপনিবেশ দেখা দিচ্ছে, আত্মঘাতী দেখা দিচ্ছে, সব কিছু একটার সঙ্গে একটা রিলেটেড রয়েছে। তারপরে দেখুন খাঁচায় খাঁচায় পশুদের ম্যানকিওর করার নখ। এখানে এই পংক্তিটি কিসের ইঙ্গিত দিচ্ছে 110, এখানে ইঙ্গিত দিচ্ছে কাঙ্ক্ষিত আদিম মানবিকতার অনাকাঙ্ক্ষিত বন্দিদশা। পাথরের শবদেহ এটা কোন অলঙ্কার 111, এটা কারেক্ট আনসার বা রূপক অলঙ্কার। তারপর দেখুন একটা প্যাসেজটাও সেম টু সেম, অনেক দীর্ঘ একটা প্যাসেজ। তো এই প্যাসেজে আমরা যদি পড়ি তাহলে প্যাসেজ পড়তে অনেক সময় লাগবে, আমরা প্যাসেজ পড়ছি না। প্যাসেজের ক্লাসগুলো আমরা অন্য এক সময় দিয়ে দেবো আপনাদের, বা প্রিভিয়াস আমাদের অনেক প্যাসেজ থেকে কী করে কারেক্ট আনসার বের করতে হয় আমরা ডিসকাস করে দিয়েছি। তো শুধুমাত্র আজকে এই প্যাসেজের আনসারগুলো খুব তাড়াতাড়ি আমি বলবো। গদ্যাংশটির লেখক ব্রিটিশ ভারতবর্ষের কোন দিকটির উপর আলোকপাত করতে চেয়েছেন? তো কারেক্ট আনসার হবে শিক্ষানৈতিক অবস্থার। বিটন ও ডালহৌসি ভারতবর্ষে এসেছিলেন, কখন এসেছিলেন বিটন ও ডালহৌসি? সময় এসেছিলেন কিন্তু ভিন্ন উদ্দেশ্য নিয়ে। এখানে দেখুন বিটন এবং ডালহৌসি কখন ভারতে এসেছিলেন সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা সেখানে দেখলেই পেয়ে যাবেন। এবং এই পিডিএফটি আমি ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ফ্রি অফ কস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তারপর প্র্যাকটিস করবেন, তার আগে আনসারগুলো আগে জেনে যান। বিটন দেখলেন এদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা কী ধরনের, 114 নম্বর প্রশ্ন, স্বার্থ প্রণোদিত। হিন্দু কলেজের কোন দিকটা ব্রিটেনের চোখে অদ্ভুত লেগেছিল? এটা কারেক্ট আনসার হবে ধর্মভিত্তিক প্রবেশাধিকার। কোন মন্তব্যটি ঠিক? এখানে 116 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে ব্রিটিশ শাসিত বঙ্গদেশে বাংলার চেয়ে ইংরেজি গুরুত্ব বেশি অ্যাকর্ডিং টু প্যাসেজ। কলকাতায় সংস্কৃত কলেজ এবং মাদ্রাসা রয়েছে, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে ধর্মকেন্দ্রিক। চারিত্রিক বিচারে বেটনকে কি বলা যায় 118, এখানে কারেক্ট আনসার হবে কি উদার হৃদয়, সমদর্শী, সর্বজন কল্যাণব্রতী। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার আপনারা বলুন। 119 বাক্যটিকে নেতস্থ রূপ করলে কি হবে? অর্থাৎ বাক্যটাকে যদি আমরা নাবোধক করি তাহলে কারেক্ট আনসার কী হবে? নেগেটিভ বাক্যে যদি ট্রান্সফার করি তাহলে কী হবে? তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, বাক্যটাকে হাবোধকে রয়েছে আমরা নাবোধকে ট্রান্সফার করব। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয়, তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত তা নয়, এখানে লাস্টে তা নয় মানে মধ্যেখানে একটা টাগ ব্যবহার হচ্ছে, সুতরাং ট্যাগ কোয়েশন আন্ডারে, সেটা আমাদের হচ্ছে না। তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়, এখানে বলে যে খুব গর্বিত, এখানে বলেছে আদৌ গর্বিত নয়, সেটা কি করে হলো? সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন পরবর্তী প্রশ্ন, উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? কারেক্ট আনসার উজ্জ্বল 120। উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কি উত যোগ জল, কারেক্ট আনসার হবে এইটি। ঠিক আছে ভাই, তো আপনার যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন প্রয়োজন হয় তো এখানে এটা আপনারা কাইন্ডলি এটা স্ক্রিনশট করে রেখে দিন। যদি দরকার হয় তো আমাদের কাছ থেকে আপনার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনি নিতে পারেন। তো সেলফ প্র্যাকটিসের জন্য সময় যেহেতু একদম কম, তাই খুব কম সময়ের মধ্যে আপনাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো দেখুন আমরা আজকের যে আমাদের প্রথম প্রশ্ন আমরা ডিসকাস করব। আজকের প্রশ্নে আমরা একটা প্যাসেজ, একটা কবিতা, প্যাসেজ বলতে আমার গদ্যাংশ এবং একটি পদ্যাংশ এবং তার প্যাডাগজি সম্পূর্ণ 30 মার্কের আমরা রয়েছে।
যতটুকু সম্ভব আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসটা একটু ফাস্ট করব, যাতে করে সময় যেহেতু কম হয়ে গেছে, সুতরাং কম সময়ে আমরা বেশি অ্যান্সার করতে পারি, এটা হচ্ছে আপনার টার্গেট। তো দেখুন, এখানে আমাদের টোটাল রয়েছে আমাদের 30টি প্রশ্ন দেখতে পাচ্ছেন। এখানে একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজ। তো এই প্যাসেজে একটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। কেউ কেউ বিজ্ঞানকে, প্রথম প্রশ্ন, কেউ কেউ বিজ্ঞানকে কাল সাপের সঙ্গে তুলনা করেছেন, কারণ তাদের মতে বিজ্ঞান প্রতিনিয়ত পৃথিবীর লোকেদের সুন্দরভাবে বাঁচতে শেখাচ্ছে, বিজ্ঞান মানুষকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিজ্ঞান মানব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তো এটা কারেক্ট আনসার হবে, বিজ্ঞান মানব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তো তার কেন সেটা কারণ হলো, সেটা আমরা অলরেডি আমরা বলবো আজকের এই প্যাসেজ দেখে। তো একলগে 2-3টা প্রশ্ন দেখি, তারপর আমরা প্যাসেজে যাব, তখন আনসারগুলো খুব সহজে বের করতে পারবো। দেখুন, বিজ্ঞান বলতে কি বোঝায়? বিজ্ঞান বলতে বোঝায় নিরন্তর নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, গবেষণা অনুশীলন নয়। নিরন্তর নিয়মিত বিশ্লেষণ, অনুশীলন, পর্যবেক্ষণ ও গবেষণা নয়, 92। তারপর দেখুন রয়েছে নিরন্তর নিয়মিত পর্যালোচনা, নিরীক্ষণ এবং অনুশীলন নয়। নিরন্তর নিয়মিত পর্যবেক্ষণ, গবেষণা, বিশ্লেষণ, এছাড়াও পর্যবেক্ষণ এবং অনুশীলন। তো এখানে এই যে নিরন্তর নিয়মিত এই শব্দগুলা এখানে কোথায় রয়েছে, প্যাসেজে আমরা একটু দেখব। এই দেখুন, বিজ্ঞান কথাটার আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। নিরন্তর নিয়মিত পর্যবেক্ষণ, গবেষণা, বিশ্লেষণ, পর্যালোচনা, অনুশীলনের মাধ্যমে যে জ্ঞান লাভ হয় তাকেই বলে বিজ্ঞান, ঠিক আছে। তো প্রত্যেকটা অপশনে আমরা দেখছিলাম 9 রয়েছে, 1 9 রয়েছে, কিন্তু আমাদের প্যাসেজে কিন্তু 9 নেই, এখানেও 9 নেই, এখানেও 9 আছে, 9 হবে না। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4, নিয়মিত নিয়ামত পর্যবেক্ষণ, গবেষণা, বিশ্লেষণ, তাছাড়া পর্যালোচনা এবং অনুশীলনের দ্বারা যে জ্ঞান লাভ হয় তাকে আমরা বিজ্ঞান বলতে পারি, ঠিক আছে। দেখলেন, একদম ইজিলি আমরা প্যাসেজ থেকে আনসার করতে পারলাম। তারপর দেখুন নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন বিবৃতিটি সঠিক? বিজ্ঞান মানুষের মগজের বিশেষ শক্তি ও ক্ষমতার প্রকাশ, বিজ্ঞান মানুষের আয়স স্বাধীন মন্ত্রতন্ত্র, বিজ্ঞান আকাশ থেকে পড়া অপার্থিব বস্তু, বিজ্ঞান ঈশ্বর প্রদত্ত একটি অভিশাপ। তো ওটা আমরা এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? আমরা যদি একটু প্যাসেজে যাই, তো প্যাসেজে গেলে এখানে দেখুন কি দিয়েছে, বিজ্ঞান আকাশ থেকে পড়া অপার্থিব বস্তু নয় বলেছে, ঠিক আছে, অপার্থিব বস্তু নয়, সুতরাং এটা হবে না। এটা মন্ত্রতন্ত্রও নয়, সুতরাং মন্ত্রতন্ত্র হবে না। বিজ্ঞানটা কি? মানুষের মগজের বিশেষ শক্তি ও ক্ষমতার একটা প্রকাশ। তো কারেক্ট আনসার কী হবে? মানুষের মগজের বিশেষ শক্তি ও ক্ষমতারই একটা প্রকাশ। দেখুন, এখানে মানুষের মগজের বিশেষ শক্তি ও ক্ষমতার প্রকাশ, এটা হবে এখানে কি কারেক্ট আনসার। দেখতে পাচ্ছেন কত ইজিলি কারেক্ট আনসার করা যায়। তারপর দেখুন, বিজ্ঞান যে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার কারণ কি? কোয়েশ্চেন নম্বর 94। তো মানব কল্যাণে বিজ্ঞানের প্রয়োগ, বিজ্ঞানের যদি সঠিক প্রয়োগ করি তাহলে বিজ্ঞান কেন ধ্বংস হবে? বিজ্ঞান তো ধ্বংস হবে না। বিজ্ঞান একদিকে অভিশাপ আর একদিকে আশীর্বাদ। যদি ভালো কাজে লাগাই তাহলে ভালোভাবে চলবে, যদি আমরা খারাপ কাজে ব্যবহার করি তাহলে খারাপ লাগবে। সুতরাং কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার 2, মানব কর্তৃক বিজ্ঞানের অপপ্রয়োগ। আমরা যে মানুষ যারা আছি তারা বিজ্ঞানের অপপ্রয়োগ করি, আর ঠিক আছে ভাই, অপব্যবহার করি, আর যেহেতু আমরা অপব্যবহার করছি সেহেতু বিজ্ঞান ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে। বিজ্ঞানের প্রতি বিরূপতা, এটা বলতে কি বোঝায়? বিজ্ঞানের প্রতি বিরূপতা বলতে বোঝায় জ্ঞানের প্রতি আসক্তি, প্রকৃত শিক্ষার প্রতি আসক্তি, অজ্ঞানতার প্রতি আসক্তি, না ধ্বংসের প্রতি আসক্তি। তো কোয়েশ্চন নম্বর 95 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? দেখুন এখানে কি দিয়েছে, সুজাকতায় অজ্ঞানতার প্রতি আসক্তি, প্রকৃত শিক্ষার প্রতি বিরূপতা, অর্থাৎ সুজাকতায় অজ্ঞানতার প্রতি আসক্তি। তো কারেক্ট আনসার আমরা ডাইরেক্ট প্যাসেজে আমাদের লেখা আছে। দেখুন প্যাসেজ থেকে আনসার করা অনেক সহজ, শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে? প্যাসেজটাকে খুব ভালো করতে পড়তে হবে। তো আমরা প্যাসেজে কী পেয়েছিলাম? প্যাসেজে পেয়েছিলাম আমরা অজ্ঞানতার প্রতি আসক্তি, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখছি, নিচের কোন জোড়া শব্দ পারস্পরিক বিপরীত অর্থ প্রকাশ করে? অর্থাৎ বাংলা গ্রামারের যে এই প্রশ্নগুলি কিন্তু আপনারা কখনো কিন্তু আপনারা পাবেন না প্যাসেজে।
ব্যাকরণের প্রশ্নগুলো আপনারা পেসিজে খোঁজাখুঁজি করে মোটেই সময় নষ্ট করবেন না, এটাই বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতে যাচ্ছি। আপনারা কখনো এইগুলিকে আপনারা পেসিজে খুঁজতে যাবেন না, আপনারা সময় নষ্ট হবে কিন্তু কোনো ফায়দা হবে না। নিচের শব্দজোড়ের কোনটি পারস্পরিক বিপরীত অর্থ প্রকাশ করছে? বিমুখ, বিরূপ, অভিশাপ, আশীর্বাদ, সনাতনবাদী, রক্ষণশীল, ঘৃণা না বিদ্বেষ। এখানে কারেক্ট আনসার হবে 96-এর অপশন নাম্বার 2, অভিশাপ এবং আশীর্বাদ। অভিশাপ এবং আশীর্বাদের একদম পারস্পরিক বিপরীত অর্থ প্রকাশ করছে দুইটা শব্দে। অভিশাপ মানে ভালো জিনিস, আশীর্বাদ মানে ভালো, অভিশাপ মানে খারাপ জিনিস। আলটিমেটলি ডাইরেক্ট ইঙ্গিত করছে। তারপর দেখুন আয়াসলব্ধ শব্দটির অর্থ কী? এই শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে। তো শব্দের অর্থগুলোও কিন্তু আপনি পেসিজে পাবেন না, সেটা খুব ভালো করে মাথায় রাখবেন। আপনি কখনো কিন্তু এইগুলো আপনি পাবেন না পেসিজে। সুতরাং যেহেতু আমরা পেসিজে পাবো না, সেহেতু আমরা পেসিজে খোঁজাখুঁজি করব না। তো 97 প্রশ্নের কারেক্ট আনসার হবে পরিশ্রম সাধ্য। আয়াসলব্ধ শব্দের সঠিক শব্দ উত্তর হচ্ছে কি সঠিক শব্দ। তারপর দেখুন সন্ধি বিচ্ছেদ। তো সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আমরা অলরেডি কন্ডাক্ট করে দিয়েছি আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ডাইরেক্ট প্লেলিস্ট চেক করতে পারেন বা ভিডিওগুলো এক এক করে আপনারা সবগুলো দেখে যান। আপনার বাংলার জন্য সাফিসিয়েন্ট কোর্স এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে ফ্রি অফ কস্টে। তো গবেষণায় সন্ধি বিচ্ছেদ কি? গবযুগ এসোনা, গবে যুগ সোনা, গৌ যুগ বেসনা, গ যুগ এসোনা। তো কোয়েশ্চন নাম্বার 90-তে কারেক্ট আনসার হবে গ যুগ এসোনা। এটা হবে কি গবেষণার সঠিক সন্ধি বিচ্ছেদ। পারমাণবিক শব্দের সঠিক বিশেষ্য রূপ কোনটি হবে? পারমাণবিকের বিশেষ্য রূপ। তো বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য আমরা কি করে কনভার্ট করতে পারি সেটা আপনার ভেরি ইজিলি খুব ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা ট্রিকের মাধ্যমে আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তাহলে যে কোনো শব্দের বিশেষ্য রূপ কী হবে বা একটা বিশেষ্য রূপের বিশেষণ রূপ কী হবে আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো পারমাণবিক শব্দের বিশেষ্য রূপ হচ্ছে কি পরমাণু। পারমাণু হবে না, পরিমাণ হবে না, পারমাণু হবে না। তারপর একটা কবিতা। তো কবিতার প্রশ্নগুলি আমি আপনাদের ডাইরেক্ট বলে দেবো কারেক্ট আনসার কী হবে, তারপরে ক্লাসটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। তারপর প্যাডাগজি রয়েছে, প্যাডাগজিগুলি আমরা ডিসকাস করার চেষ্টা করছি আজকের এই ক্লাসে। তো এখানে মাত্র 5টি প্রশ্ন রয়েছে, ঝটপট আমরা বলবো, 5 সেকেন্ড লাগবে। কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, অতিমারির সংকট মুহূর্তে। আপনারা কবিতাটা পড়লে বুঝে নেবেন। এই পিডিএফ আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে থাকা দিয়ে দেবো। আমরা হেঁটেই যাব দ্বিধাহীন আমরা কারা? আমরা হেঁটেই যাব দ্বিধাহীন আমরা কারা? আমরা হচ্ছে কি মৃত্যু ভয়ে ভীত পরিযায়ী শ্রমিকরা। কারেক্ট আনসার হবে মৃত্যু ভয়ে ভীত পরিযায়ী শ্রমিকরা। এখানে দেখুন পরিযায়ীর একটা ইঙ্গিত দেওয়া আছে, পরিযায়ী আমাদের দেখা হবে সুহৃদগন্ধি অনাবিল বসন্তে আবার, অর্থাৎ এখানে আমরা আবার দেখা করব পরিযায়ীভাবে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে মৃত্যু ভয়ে ভীত পরিযায়ী শ্রমিকরা। কিসের আশায় তারা হেঁটে চলছে? খাবারের সন্ধানে, অর্থের সন্ধানে, বসন্ত প্রকৃতির সৌন্দর্য দর্শনের আশায়। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4, চরম সংকটে আপনজনের সান্নিধ্য লাভের আশায়। এটা হবে কারেক্ট আনসার। দেখা হবে অন্য কোনো বসন্তে আবার। এই গদ্যের সঠিক গদ্যরূপ কী হবে? এটা হচ্ছে কবিতার লাইন। তো এই লাইনটিকে যদি আমরা গদ্যের আকারে লিখি, তো গদ্যের আকারে লিখলে কী হবে? কারেক্ট আনসার 103। এটা আমাদের ভার্ব যেটা আছে, ভার্বটা আমাদের শেষে থাকতে হবে। সুতরাং অপশন নাম্বার হবেটা সবাই লাস্টে আছে, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। অন্য কোনো বসন্তে আবার দেখা হবে, এটা হবে কি আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট, খড়চাল কথাটির অর্থ কী? খড়চাল, এটা কারেক্ট আনসার হবে কি খড়জাই তৈরি ঘরের চাল। দেখুন পরিযায়ী শব্দের বিশেষ্য রূপ কোনটি? এটা হবে পরিময়। নেক্সট, তারপর দেখুন আমরা প্যাডাগজির প্রশ্নে চলে আসছি। প্যাডাগজির আরও 15টি প্রশ্ন এবার আমরা সলভ করব। সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন প্যাডাগজি প্রশ্নগুলি কী হবে, কারেক্ট আনসার আপনারা করুন। আপনারা এখন প্যাসেজ আপনারা সামনে ছিল না, তাই আপনারা করতে পারছিলেন না। এখন প্যাডাগজির প্রশ্নগুলি কিন্তু প্রশ্ন এবং অপশন আপনাদের সম্মুখে রয়েছে, সুতরাং আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে। আপনারা ঝটপট করবেন, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। ঠিক আছে ভাই? ভাষা হলো একটি কৃত্রিম পদ্ধতি। ভাষা থেকে প্রশ্ন আসে, ল্যাঙ্গুয়েজ থেকে, বারবার বলছি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে দেখে যান। একটি নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি, একটি ব্যাকরণমূলক পদ্ধতি, এমন একটি পদ্ধতি যেখানে নিয়ম রয়েছে।
তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? কারেক্ট অ্যান্সার ভাষা হলো, কারেক্ট অ্যান্সার কী হবে? 106। ভাষা হলো একটা নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি। ভাষা হচ্ছে কি একটা নিয়ম নিয়ন্ত্রিত পদ্ধতি, ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষের বিদ্যালয়ে ভাষা শিক্ষা পদ্ধতি কী নামে পরিচিত? ভারতবর্ষের বিদ্যালয়ে ভাষা শিক্ষা পদ্ধতি কী নামে পরিচিত? বহুভাষিকতা, ত্রিভাষা নীতি, সরকারি ভাষা নীতি, জাতীয় শিক্ষানীতি 2020। তো কারেক্ট অ্যান্সার কী হবে? 107। ভারতবর্ষের বিদ্যালয়ে ভাষা শিক্ষা ত্রিভাষা নীতি নামে পরিচিত, সেটা জেনে রাখবেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? ত্রিভাষা নীতি। দেখুন, এর আগে আমরা প্রশ্নটা খুব ভালো করে দেখে নিই, তারপরে আমরা অপশনগুলো দেখব, কারণ একসঙ্গে দেখা যাচ্ছে না। একটি শিশু পাটনা থেকে মুম্বাই যায়। তার বিদ্যালয়ের একটি ভাষা ইংরেজি এবং সে তার সহপাঠীদের এবং পার্শ্ববর্তী এলাকার লোকের সঙ্গে সংযোগ স্থাপন করে মারাঠি শিখতে সমর্থ হয়। এর সাহায্যে তুমি কি বুঝতে পারো? অর্থাৎ একটা শিশুর একটি ভাষা হচ্ছে ইংরেজি, তার বিদ্যালয়ের ভাষা হচ্ছে ইংরেজি, এবং সে তার সহপাঠী এবং তার যেটা পার্শ্ববর্তী পরিবেশ রয়েছে এখান থেকে সে মারাঠি ভাষা শিখতে পেরেছে। তো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? কোয়েশ্চেন নাম্বার 108 এর কারেক্ট অ্যান্সার। ইংরেজি ভাষা হচ্ছে, আরে ভাই রুক জানা ভাই, কাজ আরে ভাই, দেখুন উভয় ভাষা শিখনই হচ্ছে তার ভাষা গ্রহণ দক্ষতা। ইংরেজি ভাষা শিখন হলো ভাষা গ্রহণ এবং মারাঠি হলো তার ভাষা শিখন। ইংরেজি হলো তার ভাষা শিখন, মারাঠি হচ্ছে ভাষা গ্রহণ। উভয় ভাষাই হচ্ছে ভাষা শিখন। অর্থাৎ কি, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার শিখতে গেলে বা সঠিক অ্যান্সার জানতে গেলে আমাদের ভাষা গ্রহণ এবং ভাষা শিখন সম্বন্ধে জানতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা আমাদের জানতে হবে, তাই না? তো দেখুন, আমি আমার প্রত্যেকটা ক্লাসে, আমার কনসেপ্টের ক্লাসে আমি বারবার আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ লার্নিং কী এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী বারবার বলছি। তো এই নিয়ে আমি ডিসকাস করবো না, শুধুমাত্র সংক্ষেপে আপনাদের আমি একটি কথা বলে দিতে চাই যে দেখুন, ভাষা শিখন, ভাষা শিখন মানে যে ভাষাটা আমরা শিখব, যে ভাষাটা আমাদেরকে শিখতে হবে, এটা হচ্ছে ভাষা শিখন। আর ভাষা গ্রহণ হচ্ছে কি, যে ভাষাটা আমাদেরকে শিখতে হয় না, কোনো ব্যাকরণের নিয়ম মেনে বা যে কোনো একটা ক্রমবর্ধমান নিয়ম মেনে বা সচেতনভাবে, মানে অনেক কষ্টে কোনো শিখতে হবে না, অটোমেটিক্যালি আমাদের মধ্যে যে ভাষাটা চলে আসবে, এটা হচ্ছে কি ভাষা গ্রহণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। এখানে তার কোনটা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ ছিল? সে তার পরিবেশ থেকে এবং তার বন্ধু বান্ধবের সঙ্গে থেকে থেকে অটোমেটিক্যালি সে মারাঠা ভাষাটা শিখে গেছে। তার মানে মারাঠা ভাষাটা হচ্ছে তার কি ভাষা গ্রহণ। আর ইংরেজি হচ্ছে তার স্কুলের ভাষা, বিদ্যালয়ের ভাষা। এখানে কিন্তু ক্লিয়ার ইঙ্গিত দেয়নি যে ইংলিশ তার মাতৃভাষা ছিল। তো ইংরেজি যেহেতু তাকে বিদ্যালয়ে শিখতে হচ্ছে, সুতরাং এটা হচ্ছে তার ভাষা শিখন। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখুন, পিটার তার মাতৃভাষার ভালো পাঠক এবং সে ইংরেজি ভাষাও খুব ভালোভাবে পড়তে পারে, এটি কি নামে পরিচিত? মাতৃভাষাও ভালো পাঠক, মাতৃভাষাও ভালো পাঠ করতে পারে, ইংরেজি ভাষাও খুব ভালো পাঠ করতে পারে। তো এটা হবে কি দক্ষতার স্থানান্তরণ। তার দুটি ভাষাতেই কি রয়েছে? দক্ষতা রয়েছে। ঠিক আছে ভাই, 109 নম্বর প্রশ্নে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 4। নেক্সট প্রশ্নটা আগে দেখি, তারপর আমরা আনসার দেখব। সপ্তম শ্রেণীর শিক্ষক আশিস শিক্ষার্থীদের একটি হেয়ালি বা রিডেল দিলেন এবং তাদের 4 জনের এক একটি দলে ভাগ করলেন। এই দল ভাগ কিন্তু প্রশ্নে বারবার আসে ভাই। সপ্তম শ্রেণীর শিক্ষক আশিস তিনি কী করলেন? শিক্ষার্থীদের একটা হেয়ালি দিলেন এবং তাদের 4 জনের এক একটি দলে ভাগ করলেন। 4 জনের এই দলগুলিতে শিক্ষার্থীরা এই হেয়ালির সমাধানের জন্য কিভাবে চিন্তা করলো তা বলে হেয়ালির সমাধান করবে। এই যে ভাষা শিখন প্রক্রিয়া, এই ভাষা শিখন প্রক্রিয়াটা কি নামে পরিচিত? নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কে ভাষা চিন্তন। কি রে কারেক্ট স্যার, আপনারা বলুন তো ভাই। বাচনে চিন্তন, নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কিত সরব বাচন, সমস্যাভিত্তিক বাচন।
তিনি কি করেন, প্রথমে তো একটা হেয়ালি দিলেন, তারপর গ্রুপ অ্যাক্টিভিটি দিলেন, তার গ্রুপের মধ্যে তাদেরকে বললেন তোমরা এটা সমস্যা সমাধান করো। তো গ্রুপের মধ্যে তারা যখন সমস্যা সমাধান করবো তাহলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে এবং সরব চিন্তন করে, সবার মধ্যে সরব চিন্তন করে এই সমস্যাটা সমাধান করতে হবে। নেক্সট, পাঠ্য পুস্তকের জন্য একটি পাঠ নির্বাচনের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হলো। পাঠ্য পুস্তকের জন্য আমরা যদি একটা পাঠ নির্বাচন করি পাঠ্যপুস্তকের জন্য, তো পাঠ্যপুস্তকের জন্য একটা পাঠ নির্বাচনের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হলো পাঠটি অবশ্যই শিক্ষার্থীরা জীবন থেকে নেওয়া উচিত, পাঠটি অবশ্যই স্বাভাবিক ভাষায় হবে এবং এটি একটি নির্ভরযোগ্য পাঠ হবে, পাঠটি অবশ্যই সেই দেশের হবে যেখানে শিক্ষার্থীরা বাস করে, পাঠটি অবশ্যই যথোপযুক্ত জীবন পরিবেশ থেকে নেওয়া হবে। তো 111 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে কি, পাঠটি অবশ্যই স্বাভাবিক ভাষায় হবে এবং এটি একটি নির্ভরযোগ্য পাঠ হবে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন, নিচের কোনটি একটি ধ্রুপদী ভাষা নয়? তো ধ্রুপদী ভাষা থেকে প্রশ্ন আসে কিন্তু বারবার ভাই, ধ্রুপদী ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। 112 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? এখানে হিন্দিটা ধ্রুপদী ভাষা নয়, বাকি সবগুলি হচ্ছে সংস্কৃত, তামিল, মালায়ালাম, এগুলি এক একটি কি ধ্রুপদী ভাষা। ভাষা সম্পর্কিত জ্ঞান হলো 113 নম্বর প্রশ্ন। ভাষা সম্পর্কিত জ্ঞান হচ্ছে প্রতিবিধানমূলক জ্ঞান মানে প্রসিডিউরাল নলেজ, ঘোষণামূলক জ্ঞান ডিক্লারেটিভ নলেজ, প্রক্রিয়া ভিত্তিক বিজ্ঞান প্রসেস বেসড নলেজ, ভাষার ব্যাকরণ মানে গ্রামার অফ এ ল্যাঙ্গুয়েজ। তো এখানে 113 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? এটি হচ্ছে কি ঘোষণামূলক জ্ঞান। ভাষা সম্পর্কিত জ্ঞান মানে সে ভাষা সম্পর্কিত জ্ঞান করতে পারে, যে কোনো কিছু ঘোষণা করতে পারবে, যে কোনো কিছু আমাদেরকে জানাতে পারবে। ভাষার কেন্দ্রীকরণ হলো পাঠ্য বিষয় শিখনে ভাষার ভূমিকা উপলব্ধি করা, ভাষা স্বতন্ত্রভাবে পড়তে হয় তা উপলব্ধি করা, ভাষা ও শিখন পারস্পরিক সম্পর্কযুক্ত তা উপলব্ধি করা, ভাষা সংযোগ সাধনের জন্য এবং ধারণার জন্য কোনো ভাষার প্রয়োজন নেই। এখানে 114 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? ভাষার কেন্দ্রীকরণ হচ্ছে কি, কারেক্ট আনসার হবে পাঠ্য বিষয় শিখনে ভাষার ভূমিকা উপলব্ধি করা, এটা হবে কারেক্ট আনসার। দেখুন, পোর্টফোলিও মূল্যায়ন, পোর্টফোলিও থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। তো পোর্টফোলিও মূল্যায়ন কি? শ্রেণীতে শিক্ষার্থীদের শিখন নথিভুক্ত করা, শিক্ষার্থীরা কোথায় ঘাটতি রয়েছে তা খুঁজে বের করা, বার্ষিক বোর্ড পরীক্ষা সমর্থন করা, মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের সমস্ত শিখন ক্রিয়া নথিভুক্ত করা। পোর্টফোলিও কি, অ্যানাকডোটাল রেকর্ড কি, এগুলো একটু দেখে নেবেন। এটা হচ্ছে কি মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের সমস্ত শিখন ক্রিয়া নথিভুক্ত করা। ঠিক আছে, পোর্টফোলিও মানে শিক্ষার্থীদের এভরিথিং সব কিছু আমরা একটা ফাইলের মধ্যে রাখি, সেটা আমরা মূল্যায়ন করি শেষে, সুতরাং সেটাই হবে কি পোর্টফোলিও। তো পোর্টফোলিও হচ্ছে মূল্যায়নের জন্য, বার্ষিক বোর্ড পরীক্ষা সমর্থন করা সেটা নয়, কোথায় ঘাটতি রয়েছে সেটা খুঁজে বের করা নয়, শিক্ষার্থীদের শিখন নথিভুক্ত করা সেটা নয়, সেটা হচ্ছে কি শিখন ক্রিয়াটা, সমস্ত শিখন ক্রিয়া কী কী, শুধু আমাদের কারিকুলার নয়, ঠিক আছে, শুধু স্কলাস্টিক নয়, স্কলাস্টিক প্লাস কো স্কলাস্টিক সব কিছু আমরা এখানে দেখব। তারপর হচ্ছে স্কিমিং কি? দেখুন, স্ক্যানিং, ইন্টার্নশিপ, এক্সটেন্সিভ রিডিং আমরা অলরেডি কনসেপ্টে ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে, আপনারা দেখবেন। তো অমনোযোগী পঠন হলো পাঠের সামগ্রিক অর্থের জন্য পঠন, বিশেষ তথ্যের জন্য পঠন, সাহিত্যিকের উদ্দেশ্য বোঝার জন্য পঠন, পাঠ অতিরিক্ত পঠন। 116 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? স্কিমিং মানে স্কিপ করে আমরা পড়ব। আমরা স্কিপ করব মানে কি, আমরা সামগ্রিক একাগে কী রয়েছে তার অর্থটা মোটামুটিভাবে বোঝার জন্য আমরা পড়ব, দ্যাট ইজ কল স্কিমিং। ঠিক আছে, আর খুব ভালো করে আমরা একদম ডিপলি পড়ব, এক এক করে ধারাবাহিকভাবে প্রত্যেকটা থরলে পড়ব, সেটা হচ্ছে কি স্ক্যানিং মানে স্ক্যান করব, এক একটি আমরা স্ক্যান করব। যোগ্যতাভিত্তিক শিখন শিক্ষার্থীকে যোগ্য করে তোলে, যোগ্যতাভিত্তিক শিখন শিক্ষার্থীকে যোগ্য করে তুলবে বিষয়বস্তু নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিতে, বিষয়ের বিশেষজ্ঞ হতে,
সমাজে এবং কার্যে সক্রিয় ভূমিকা পালন করতে, উচ্চ শতাংশ মান প্রাপ্ত করতে। তো 117 প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? বিষয়বস্তুর নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিতে, এটা হবে কারেক্ট আনসার। বিষয়বস্তুর নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিতে, এটা হবে রাইট আনসার। যোগ্যতা ভিত্তিক শিখন। নেক্সট, অষ্টম শ্রেণীর শিক্ষক রাঘবন, শিক্ষকের নাম হচ্ছে রাঘবন, তিনি শ্রেণীতে 5 জনের দলে ভাগ করেন। এই দেখুন, দল কিন্তু প্রশ্নে আসে, দল জিনিসটা খুব ভালো করে বুঝতে হয়। এবং একটি নির্দিষ্ট নিয়মভিত্তিক বা বিষয়ভিত্তিক আলোচনায়, একটা নির্দিষ্ট বিষয়ের উপর তোমরা আলোচনার জন্য একটা চরিত্র এবং একটি বাচনে অধিগৃহীত ভাষা কার্য প্রদান করলেন। এই কাজটি কী নামে পরিচিত? নির্দিষ্ট নিয়মাদি সম্পর্কিত সরব চিন্তন, তারপর হচ্ছে চরিত্রের অভিনয়, নাটকীয়তা না ভাষার বিকাশ। তো কারেক্ট অ্যান্সার কোনটি? একটু জুম আউট করে দিচ্ছি, বাস। এবার আপনারা কারেক্ট অ্যান্সার কী হবে? 118। আপনারা তাড়াতাড়ি কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করছেন না, তাই আপনারা কমেন্ট করতে হবে কারেক্ট অ্যান্সার কী হবে। যেহেতু এখানে একটি চরিত্র দিলেন এবং চরিত্র অনুযায়ী তাদেরকে বাচনে অধিগৃহীত ভাষা কার্য প্রদান করলেন, যে চরিত্র অনুযায়ী তুমি কী ধরনের কথা বলবে সেটা তুমি বলে দেখাও, তখন সে যদি কী করে চরিত্রে অভিনয় করে, তখন সে অভিনয় করবে এবং তার কী কথা বলতে হয় সেই অভিনয়ের মাধ্যমে সেটাও কিন্তু সে বলবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, একজন শিক্ষক তার শ্রেণীকে এমনভাবে পরিচালনা করলেন যে লিখন ক্লাসে শ্রেণীতে শিক্ষার্থীরা পয়েন্টগুলি সংক্ষেপে লিখে নিল, পরিলেখ তৈরি করলো, প্রথমে খরসাটি লিখলো, আরও ভালো করে লিখলো, লিখনের চূড়ান্ত খরসা দিল। এটা কি? দেখুন, লিখনের একটা প্রসেস রয়েছে। প্রথমে আমরা কি করব? এই পয়েন্টগুলো নোট আউট করবো, কী কী বিষয় লিখবো, তারপর এগুলোকে সংক্ষেপে একটু লিখে নিব, তারপর আউটলাইন দেব, তারপর আবার প্রথমে আমরা কি করব? সবের প্রথমে আমরা কি করি? একটা খসড়া তৈরি করি, ড্রাফট। প্রথমে ড্রাফট তৈরি করলাম, তারপর সেটাকে ভালো করে পড়লাম, পরে আবার লিখলাম, তারপর আবার চূড়ান্ত লিখনে খসড়াটি লিখলাম। তো এটি তার কী নামে পরিচিত? পদ্ধতিভিত্তিক শিখন। লিখনের পদ্ধতি আবেদন, লিখনে বস্তুভিত্তিক আবেদন না উদ্দেশ্যের জন্য লিখন? এখানে 119 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 2। এখানে কারেক্ট অ্যান্সার হবে লিখনে পদ্ধতি অবলম্বন আবেদন। লিখনে সে একটা পদ্ধতিগতভাবে লিখছে, মানে লিখনের যেটা একটা সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সটা মেনে সে কিন্তু লিখছে। তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো আপনার জন্য। উচ্চারণ শিখনের জন্য কোন পদ্ধতিটি অধিক সক্রিয়? উচ্চারণ শিখনের জন্য কোন পদ্ধতিটি অধিক সক্রিয়? সমস্ত শিক্ষার্থীদের ধ্বনিতত্ত্ব শিখন? মোটেই না। শব্দ ও ধ্বনির প্রতিলিপি গ্রহণের মাধ্যমে শিখন? বৈসাদৃশ্যমূলক জোড়ের মাধ্যমে বিশদ বর্ণনা? বর্ণ ও শব্দের মধ্যে যে অনুরূপতা তার বিশদ বর্ণনা? এই ক্ষেত্রে 120 কারেক্ট আনসার কী হবে বলুন তো ভাই, খুব তাড়াতাড়ি। আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নিন, কারণ সময় শেষ হয়ে গেছে, প্রত্যেকটা টপিক অনুযায়ী ক্লাস দেখতে হবে এবং ম্যারাথন ক্লাস কয়েকটি রয়েছে, আপনারা খুব ভালো করে দেখে নিন। এখানে ডিটেলসে আপনার এক্সপ্লেন করে দিচ্ছি। বর্ণ ও শব্দের মধ্যে যে অনুরূপতা রয়েছে তা নয়, এটা কারেক্ট আনসার হবে কি? বৈসাদৃশ্যমূলক জোড়ের মাধ্যমে বিশদ বর্ণনা। বৈসাদৃশ্যমূলক জোড়ের মাধ্যমে বিশদ বর্ণনা ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার 3 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দেখুন, আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে প্রতিদিন আপনার জন্য ক্লাস চলছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের ক্লাস, অনেকগুলো ক্লাস আমরা প্রোভাইড করে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে অনেকগুলো ক্লাস রয়েছে আমাদের, প্রায় বিগত 13 বছরের প্রশ্ন আমরা এই চ্যানেলে আমরা সবগুলি প্রশ্ন আমরা সমাধান করেছি। তো আমাদের কন্টিনিউয়াস প্রসেসে ক্লাস চলছে। আপনারা যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখেননি, তো তারা খুব তাড়াতাড়ি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো খুব তাড়াতাড়ি দেখে নিন। এখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কভার করা রয়েছে, আর টপিক রয়েছে, বাংলা ব্যাকরণ রয়েছে। আপনারা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে আপনারা বুঝতে পারবেন, বা সেপারেট প্লেলিস্ট রয়েছে আপনাদের জন্য, আপনারা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারেন। বাংলা ব্যাকরণ, বাংলা প্যাটাগজি, বাংলা গ্রামার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ বাংলার সম্পূর্ণ কোর্স আমরা আমাদের এই চ্যানেলে অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি। আর যত সম্ভব হয় আমরা ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব, যদি আরও সম্ভব হয় আমরা অবশ্যই আপনার জন্য ক্লাস নেওয়ার চেষ্টা করব। সুতরাং সাথে থাকবেন আমাদের। আর কোন টপিক থেকে আপনারা প্রশ্ন পাননি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। প্রত্যেকটা বিষয়ে ক্লাস কিন্তু আমাদের প্রোভাইড করে দেওয়া হচ্ছে, কোনো টপিক বাকি নেই। প্রত্যেকটা গ্রামারের সম্পূর্ণ কোর্স কমপ্লিট রয়েছে, প্যাডাগজির কমপ্লিট রয়েছে, আর প্যাসেজ থেকে অনেকগুলো প্যাসেজ আমরা দেখিয়ে দিয়েছি। প্যাসেজ ডাইরেক্ট রিপিটেড প্যাসেজ আসে না, সেটা একদম জেনে যান। কোনো প্রশ্ন রিপিট আসবে না পরীক্ষায়, সেটা কনফার্ম। আনসার যে প্যাসেজ কবিতা আসবে
সেটা রিপিট আসবে না। সুতরাং প্যাসেজ 2টি বা 4টি আপনি প্রিভিয়াস এর কোয়েশন আপনি সলভ করুন। আর সলভ করে প্যাসেজ যে সলভ করার সিস্টেমটা জেনে যান যে কী করে সলভ করতে হয়। তো কী করে সলভ করতে হয় প্যাসেজ সেগুলো আমার যদি আপনারা জানা না থাকে ওই সময় ক্লাসগুলো দেখতে পারেন, আমি আপনার সলভ করে দিয়েছি আপনাদেরকে। ঠিক আছে ভাই, তো আজকের ক্লাস থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একটি ক্লাসে আবার কথা বলবো। আর আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখবেন, এটা রিকোয়েস্ট থাকলো যতটুকু সম্ভব হয় সময় মুহূর্তে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার একবার কথা বলবো। ধন্যবাদ।